ফুল হচ্ছে ভালোবাসার এবং সৌন্দর্যের প্রতীক। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, তবে এদেশের কৃষির অর্থনীতিতে নতুনভাবে সংযুক্ত হয়েছে এই ফুল চাষ। যদিও আমি যে অঞ্চলটিতে অবস্থান করছি এটি 1983 সাল থেকে এ এলাকার চাষি ভাইরা ফুল চাষে জড়িত। দর্শক, স্বাগত জানাচ্ছি সবুজ পথে সমৃদ্ধির গল্প নিয়ে বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে। সবুজ কৃষির আজকের পর্বে অবস্থান করছি ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি গ্রামে, আর সাথে আছি আমি আব্দুল্লাহ খান মুন্না। দর্শক, আজকে পুরোটা পর্ব জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন, কারণ আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই অঞ্চলের চাষিরা কিভাবে ফুল চাষ করেন, কী ধরনের ফুল চাষ করেন এবং ফুল চাষ করতে গিয়ে কী ধরনের সমস্যার সম্মুখীন হন এবং তা কিভাবে সমাধান করেন। দর্শক, সবুজ পথে সমৃদ্ধির গল্প নিয়ে আজ আমরা কথা বলবো একজন নারী উদ্যোক্তার সাথে, যিনি এই অঞ্চলের একজন চাষি, বিভিন্ন ধরনের ফুল চাষাবাদ করছেন। আপনারা দেখছেন যে আমি ফুলের বাগানে দাঁড়িয়ে আছি। এটি একটি জারবারা ফুলের বাগান। আমরা নারী উদ্যোক্তা রেশমা খাতুন, তার কাছ থেকে জানবো তিনি আসলে কতদিন যাবত এই ফুলের বাগানের চাষ করছেন। আমার নাম মোসাম্মদ রেশমা খাতুন, আমি একজন নারী উদ্যোক্তা। আমি এই ফুলটা 2 বছর যাবত চাষ করছি। আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটা জারবারা সেট করার। তো জারবারা চাষ করার ক্ষেত্রে কি শেড জরুরি কিনা? জারবারা চাষ করার ক্ষেত্রে শেডটা জরুরি। তাহলে যদি কেউ চাষ করতে চায় এই জারবারা ফুলটি, তো সেক্ষেত্রে কিভাবে শুরু করবে? প্রথমে আমার এই জারবারা শেডটা তৈরি করতে গেলে আমার জমি নির্বাচন করতে হবে। তারপরে আপনার যদি পলি শেডের ক্ষেত্রে হয় তাহলে এই যে পলিটা হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে আনতে হবে, আর এই বাঁশ খুঁটি এগুলো আমরা নিজেরাই তৈরি করে এই পলি শেডটা তৈরি করেছি। আপনার এই পলি শেডটা কত বিঘা জমির উপর? এটা আমার 10 শতাংশ। 10 শতাংশ? জি, 10 শতাংশ। আচ্ছা, 10 শতাংশ আগে শেড নির্মাণ করেছেন, তারপর চারা কিভাবে রোপণ করেছেন? চারাটা মূলত হচ্ছে বাইরের দেশে, আমার ইন্ডিয়া থেকে আনা হয়েছে, পুনের থেকে এই চারাটা আমার আনা হয়েছে। আনার পরে ওই চারাটা যেদিনকে এসে সেদিনকে আমরা বেড করেছি, বেড করে একটা করে চারাটা লাগাইছি। একটা চারা থেকে আমার আজকে দেখেন অনেকগুলো চারা হয়েছে এখানে, অনেকগুলো। একটা গাছের থেকে আমার 5-6টা করে চারা বেরোইছে, আর 5-6টা চারা বেরোইছে, তার থেকে আমি অনেক ফুল পেয়েছি। একটা গাছের তো আমি 10টা-12টা করে ফুল পেয়েছি কতদিনে? আমার এই গাছের বয়স মাত্র 1.5 বছর। হ্যাঁ, তার থেকে আমি অনেক ফুল পেয়েছি। আমি 1.5 বছরে প্রায় 12 লক্ষ টাকার ফুল বিক্রি করেছি। তাহলে এই শেড নির্মাণ, চারা রোপণ এবং আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকরা কাজ করছেন। তো এই যে জারবেরা ফুলের যে উৎপাদন যখন শুরু হয়, মানে ফুল ফোটা যখন শুরু হয়, এই শুরু থেকে বিক্রয় পর্যন্ত মানে কত টাকা আপনার খরচ হয়েছে? এই শেডটা করতে গেলে আর জন খরচ দিয়ে আমার 10 লক্ষ টাকা খরচ হয়েছে। খরচ এই 10 লক্ষ টাকা কতদিন পরে আপনি ইনকাম করতে পারবেন বা কতদিন সময় লাগবে? আমি এই যে 1.5 বছর যাবত ফুল বিক্রি করছি, আমার প্রায় 12 লক্ষ টাকার ফুল অলরেডি বিক্রি হয়ে গেছে। ইতিমধ্যে লাভের মুখ দেখেছেন। তা আর কতদিন এই ফুল পাবেন? এই শেডটা পুরো 5 বছর থাকবে যদি আমি ভালোভাবে রাখতে পারি। আচ্ছা, এই যে ফুল চাষ করছেন, এই চাষাবাদের ক্ষেত্রে রোগবালাইয়ের কেমন সম্মুখীন হন? রোগবালাই এই জারবারার ক্ষেত্রে খুব হচ্ছে বেশি, কারণ কি এটা তো আমার বাইরের দেশের ফুল। এতে পরিচর্যাটা বেশি করা লাগে, স্প্রে করা লাগে, সার দেওয়া লাগে, তারপরে হচ্ছে আপনার পানি দেওয়া লাগে, এগুলো করা লাগে এর ক্ষেত্রে। আর সেক্ষেত্রে কি সরকারি কর্মকর্তারা কি আপনাদের হেল্প করে? কৃষি অফিসাররা আসে, এসে ওনারা আমার পরামর্শ দিয়ে যায় যে এটাই এরকম করলে ভালো হবে, এই ফুলটা নষ্ট হয়ে গেছে, যে অনেক ফুলে যে হচ্ছে এদের রোগ আক্রান্ত, এটা আমার তুলে ফেলতে বলে যে এটা এইভাবে ফেলে দেবেন, দিলে আছে আপনার এই ফুলটা ভালো হবে। ওর কারণে হয়তো ভাইরাস লেগে এই ফুলটা বিভিন্ন রকম অসুখ হতে পারে। তাহলে এই ধরনের রোগের ক্ষেত্রে কি ধরনের চিকিৎসা দেন? এই যে আপনার আঠালো ফাঁদ আছে, ফেরোমন ফাঁদ আছে, তারপরে আমি হচ্ছে অর্গানিক স্প্রে করি। যেহেতু আমার হচ্ছে ফুলের ক্ষেত্রে অর্গানিকটা করলেই ভালো হয়, মানে আমার স্বাস্থ্যও ভালো থাকবে, আবার আমার ফুলের স্বাস্থ্যটাও ভালো থাকবে। আমি কেমিক্যালযুক্ত কম ব্যবহার করি, এই জন্য আমার ক্ষেতটা দেখেন অনেক সুন্দর, চারিদিকের ফুল আর ফুল। একটা গাছে মোট কয়টা ফুল হয় 5 বছরে?
এটা আনুমানিক 27টা ফুল দেবে। 27টা হ্যাঁ, ফুল। 27টা ফুল হবে। তাহলে এই 10% শেডে আপনি মোট কত পিস গাছ আমি লাগিয়েছেন? প্রথমে 3000 চারা লাগাইছি, তার থেকে আমি শুরু করেছি। এখন কতগুলো চারা আছে? এখন তো তার 3 ডবল, মনে করেন 3 ডবল ফুল। তো সেক্ষেত্রে যে অতিরিক্ত চারা, এই চারাগুলো কি অন্যত্র বিক্রি করার কোনো উদ্যোগ আছে নাকি এখানেই থাকবে? এখানে থাকবে, যেহেতু আমার আমার ইচ্ছা আছে আমি আর একটা শেড বাড়াবো, আমি এখান থেকে চারা নিয়ে আমি সেই শেডে লাগাতে পারবো। দর্শক ইতিমধ্যে দেখছেন যে আমার পেছনে জারবেরা ফুলের আবাদ হচ্ছে, শ্রমিকরা কাজ করছে। আপার সাথেও আমরা কথা বললাম যে এই জারবেরা চাষ করতে কি ধরনের ইনভেস্ট লাগে সেটিও আপনাদের জানিয়েছি। পাশাপাশি রোগবালাইয়ের সম্মুখীন হলে তিনি কি ধরনের পদক্ষেপ নেন সেটিও আপনাদেরকে জানিয়েছি। আমরা এই পর্যায়ে একটু আপার সাথে এই জারবেরা ফুলের বাগানটি ঘুরে দেখব এবং এখানে শ্রমিক আছে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব তারা কি ধরনের কাজ করছে। আপা চলুন। আপা তাহলে আপনাদের এই জমিতে কতজন শ্রমিক লাগে প্রতিদিন? আমার মাসে 10টা করে শ্রমিক লাগে। 10 জন করে মাসে? মাসে 10 জন করে লাগে। তাহলে আজকে কি কাজ করতেছে ওনারা? আজকে ওনারা পাতা বেছে দিচ্ছে আর এই যে মাটি খুঁচাই দেবে, বুঝতো, এরকম মাটি খুঁচাই মানে ভিতরে ঢুকাই দিবে? হ্যাঁ, ভিতরে ঢুকাই দেবে, গাছের গোড়ায় গোড়ায় দেবে। আচ্ছা, এই যে বৃষ্টির সিজনে কি কোনো প্রবলেম হয় না পানির কারণে? এই যে পলিশার দেওয়া রয়েছে, এই কারণে এই জন্য বৃষ্টি আমার পড়ছে ইসির সেটার ভিতরে পানি আসতে পারে না। শীতকালে কি মানে কোনো রোগবালাইয়ের সম্মুখীন হন? শীতকালে একটু কম, গরমের সময় আমার বেশি, তাপমাত্রা যত বেশি হয় পোকার আর্দ্রতাও বেশি বাড়ে। আপা এই যে বেড করেছেন, এই বেডে মানে চারা রোপণের পদ্ধতিটা কি, মানে কত ফিট দূরে বা কিভাবে লাগিয়েছেন? 8 ইঞ্চি দূরত্ব করে আমি চারাটা লাগিয়েছি। এই পাশে একটা, এই পাশে এই পাশেরটা, হ্যাঁ, এরকম টেকুনা করে চারাটা লাগানো আছে। আচ্ছা, তাহলে মাঝখানে যে এই যে সরু যে জায়গাটা করে রেখেছেন এটা কিসের কারণে? এটা আমি যে ফুলটা ভাঙবো বা পানি দেওয়ার কারণে আমি ফাঁকা জায়গাটা রেখে দিই। প্রতিদিন কতবার পানি দেওয়া লাগে? প্রতিদিন না, সপ্তাহে আমরা 2 দিন করে পানি দিই। 2 দিন পানি দেন। জি। আর সার কতদিন দেন? সার মাসে একবার। একবার? জি। তাহলে এই যে চারা প্রতি খরচ হচ্ছে কত? লাগানো পর্যন্ত একটা চারার প্রতি আমার 115 টাকা করে খরচ আছে। আর চারা? জি। আচ্ছা, যদি আপনাদের কাছ থেকে কেউ চারা কিনতে চায় সেটা কিনতে পারবে? জি, কিনতে পারবে। চারা তাহলে আপনারা কত বিক্রি করবেন? আমি একটা চারা 90 টাকা করে পিস বিক্রি করি। আর বাজারে প্রতি ফুলের দাম পাচ্ছেন কেমন? আলহামদুলিল্লাহ, ফুলের দাম 20 টাকা, 18 টাকা, আমি এইভাবে ফুলের দাম পাচ্ছি। বিক্রি করেন কোথায়? গদখালি মার্কেটে। ও, নিয়ে যান। জি। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন জারবেরা ফুলের চাষাবাদ, রোগ প্রতিরোধের ব্যবস্থা এবং কেমন দাম পড়ে চারা রোপণের ক্ষেত্রে, শ্রমিকদের মজুরি এবং পানি সেচ সহ কী ধরনের ওষুধ স্প্রে করে সেটিও আপনাদেরকে জানালাম। তো আপনারা আরও কিছুক্ষণ সময় আমাদের সাথে থাকবেন। জারবেরার পাশাপাশি আর কি ধরনের ফুল চাষ করা হয়? জারবেরার পাশাপাশি গাঁদা ফুল, গ্যালোডিলাক্স, আপনার চন্দ্রমল্লিকা, জিপসি, রড, গোলাপ, আরও অনেক রকমের ফুল চাষ হচ্ছে। শুধু কি এই অঞ্চলে কৃষকরা মানে ফুল চাষই করে নাকি অন্য অন্য ফসলও আবাদ করে? হ্যাঁ, অন্য অন্য ফসল আছে, সরিষা আছে, ধান আছে, পাট আছে, তার পাশাপাশি সবজি আছে। সার্বিক অবস্থা এবং ফুলের যেই দাম, সেই দামে আসলে আপনারা কতটুকু সন্তুষ্ট? আমরা মনে করি যে আমরা অনেকটাই লাভবান ফুল ও সবজি বিক্রি করে। আচ্ছা, এটা কি পোকা ধরার ফাঁদ? জি জি, ওটা সেক্স ফেরোমন ফাঁদ। ও আচ্ছা, কি পোকা এটা? ওটা মাছি পোকা আছে ওর ভিতরে। মাছি পোকা। এটা ভিতরে কি কোনো কেমিক্যাল দেওয়া বা কিছু দেওয়া আছে? হ্যাঁ, ওষুধ? কেমিক্যাল দিয়ে আছে, ওই যে মাদুলি ওষুধ না? ওতে। হ্যাঁ। ও, এটা থেকে আপনার মানে আকর্ষণে এই পোকাগুলো ভিতরে চলে যায়? হ্যাঁ। পরে কি মারা যায়? জি। পরে কি আবার পরিষ্কার করে দেন? আপা, আপনি তো ওই যে জারবেরা সেরে অলরেডি আমরা আছি, তো এর পাশাপাশি আর কি চাষ করেন? গোলাপ আছে, গাঁদা আছে, চন্দ্রমল্লিকা আছে। এগুলো কি পাশে? জি, পাশে। ও আচ্ছা, তাহলে আমাদের একটু দেখান। আচ্ছা, চলেন। দর্শক, এই মুহূর্তে আমরা এসেছি গোলাপের বাগানে। এই ঠিক এর পাশেই কিন্তু রেশমা খাতুন আপার একটি জারবেরা বাগানে আপনাদেরকে এর আগে দেখিয়েছি। আমরা এখন কথা বলবো যে এই গোলাপ বাগান, গোলাপ চাষ করেছেন কিভাবে
এবং ফুল উৎপাদন হচ্ছে কতদিন পরে এবং কি লাভ লস হচ্ছে সেই বিষয়টি আমরা রেশমা খাতুন আপার কাছ থেকে জানবো। আপা, এই গোলাপ গাছটি লাগিয়েছেন কতদিন আগে? আমি ৮ বছর চৈত্র মাসে লাগাইছি গোলাপটা। গোলাপ গাছ থেকে ফুল আসতে কতদিন সময় লাগে? ১ থেকে ২ মাস গুলো সময় লাগে। এক একটি গাছ থেকে বছরে কি পরিমাণ ফুল পাওয়া যায় ১০ থেকে ১৫টা ফুল পাওয়া যায়। বছরে? আর এই গাছগুলো কতদিন টিকে? এই গাছগুলো আমার ৩ থেকে ৪ বছর টিকবে। টিকবে। এক একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব, মানে ফাঁকা দূরত্বটা কত? এখানে মনে করেন ২০ সেন্টিমিটার দূরত্ব করে আমার এই গাছটা লাগানো আছে। লাগানো আছে। চারা লাগানোর পর প্রথম পরিচর্যাটা কি করেন? চারা লাগানোর পরে এই যে নিচে একটা পলিথিন থাকে, এই পলিটা কেটে দিতে হয়। তার সাথে একটা টেপ দিয়ে এই গাছের কাণ্ডটা লাগানো থাকে, সেইটা ব্লেড দিয়ে কেটে দিতে হয়, নয়তো চারাটা ওই কষ্ট গজাবে না। আর এই পলিটা কেটে দেওয়ার কারণ নিচে মাটিটা হচ্ছে আমার গুঁড়ায় আটকে যাবে, তার জন্য আমরা হচ্ছে ওই পলিটা ব্যবহার করি। আপনার তো এখানে ১০ শতাংশ জমি নাকি? জি, এই ১০ শতাংশ জমিতে কি পরিমাণ চারা লাগিয়েছেন? ১০,০০০ পিস চারা লাগানো আছে। এই ১০,০০০ পিস চারা লাগাতে গিয়ে কত টাকা খরচ হয়েছে? ৬০ থেকে ৭০,০০০ টাকা চারা কিনা আছে। কেমন লাভ আশা করছেন? এবছরটার তুলনায় একটু কম হবে। এবছরে আমি ৩০ থেকে ৪০,০০০ টাকার ফুল বিক্রি করার আশা আছে। সামনের বছরে আমার ফুলটা অনেক বাড়বে। তার থেকে যদি ফুলের দাম হয় তাহলে লাখখানিক টাকা আশা আছে। প্রতি বছর? জি, এরকম মানে ৫ বছর পর্যন্ত আপনি জি, এখান জি, থেকে ফুল পাবেন? জি। আচ্ছা, এই যে ফুল চাষ করতে গিয়ে কি ধরনের রোগবালাইয়ের সম্মুখীন হচ্ছেন? যে গোলাপের ক্ষেত্রে পাতা যে হলুদ হ্যাঁ। হয়ে যাচ্ছে, পাতাটাও নষ্ট হয়ে যাচ্ছে। এর কারণে আমার এই যে এখান থেকে ছেটে দিতে হবে। আবার এর পরে ফুটা ফুটা আক্রান্ত হয়ে যাচ্ছে। এখন দেখা যায় যে আক্রান্ত গাছটা নিজে ফুটে ওঠে না? হ্যাঁ, হ্যাঁ, আক্রান্ত গাছটা কেটে দিতে হবে। গোলাপ চাষ করতে গিয়ে শ্রমিকের প্রয়োজন হয় না? আমি ১৫ দিন পর পর আমার গোলাপের ক্ষেত্রে নেওয়া লাগে, যে ঘাস নিড়ানোর জন্য। তারপরে গাছের কতজন গোড়া শ্রমিক লাগে? আমার হচ্ছে গোলাপের ক্ষেত্রে একটু বেশি, ১০ থেকে ১৫ জন হলেই হয়ে যায়। হয়ে যায়। জি, ১০ থেকে ১৫ জন মাসে? জি। আচ্ছা, সেই ক্ষেত্রে শ্রমিকের মজুরিটা কেমন? এক একজনের ৫০০ টাকা করে দেওয়া লাগে। মানে কত ঘন্টা কাজ করে? আমার সকাল ৭টা থেকে আমার ১২টা পর্যন্ত। ১২টা পর্যন্ত। জি, আচ্ছা, দিনে এই যে ৪ ঘন্টা। বিভিন্ন ধরনের রোগবালাই হলে কি ধরনের চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেন? এতে আমি হচ্ছে কীটনাশক দিয়ে ব্যবহার করি, কারণ গোলাপের ক্ষেত্রে রোগটা আক্রান্ত হয় বেশি। তার ক্ষেত্রে বিভিন্ন রকমের কীটনাশক বাজার থেকে নিয়ে আসি, বা আছে আপনার পাতা ওই পাউডার আছে একরকম অ্যান্ট্রাকল পাউডার, সেটা দিয়েও স্প্রে করি। জৈব সার কি ইউজ করেন না? যখন আমরা চারাটা রোপণ করি হ্যাঁ, হ্যাঁ। তখন জৈব সারটা বেশি ব্যবহার করি জমি চাষের ক্ষেত্রে। তাহলে এই যে জার বেড়ার পরে আমরা গোলাপ বাগানে আসলাম, কোনটাকে লাভজনক বেশি মনে করছেন? যার বেড়াটা লাভজনক বেশি। বেশি। জি। কিন্তু ইনভেস্টও তো বেশি। ইনভেস্ট হলেও মনে করেন ওটা আমার দীর্ঘমেয়াদী থাকে, ৫ বছর থাকবে। হ্যাঁ। ওতে এই ফুলের তুলনায় আমার জারবেরা ফুলের দামটা বাজার দর বেশি। বাজার দর। যদি ধরেন কোনো নতুন উদ্যোক্তা এই গোলাপ ফুল গাছ চাষ করতে চায় ফুল, তো সেই ক্ষেত্রে আপনার পরামর্শটা কি থাকবে? আমার পরামর্শ থাকবে, যদি সে উদ্যোগ নেয় যে আমি গোলাপটা লাগাবো, তাকে বলবো যে চায়না গোলাপটা লাগানোর জন্য, কারণ চায়না গোলাপটা লাভবান বেশি হয়। ধরন কম হলেও ওটা লাভবানটা বেশি। তো এই পর্যায়ে আপার আরেকটি জমি রয়েছে যেখানে গাঁদা ফুল চাষ করা হচ্ছে। আমরা সেখানে যাব এবং গাঁদা ফুল তিনি কিভাবে চাষ করেন সেই বিষয়টি সম্পর্কে জানবো, এবং কোন ফুলটি চাষ করলে লাভবান বেশি হওয়া যায় সেই গোপন তথ্যটিও আপনাদের কাছে আমরা তুলে ধরব। দর্শক, আমরা এখন গাঁদা ফুলের জমিতে অবস্থান করছি। এই গাঁদা ফুল কিভাবে চাষ করতে হয় সেই বিষয়টি আমরা রেশমা খাতুন থেকে জেনে নিব। তো আপা, এই গাঁদা ফুল কখন রোপণ করলে ভালো হয়? এই গাঁদা ফুলটা আমি চৈত্র মাসের দিকে আমি এই চারাটা নিয়ে আসছি সাতক্ষীরা থেকে। হ্যাঁ। সাতক্ষীরা থেকে নিয়ে এসে আমি আমার এক পাশে ছাউনি করেছি, ছাউনি করে এইভাবে লাগায় মনে করেন আস্তে 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 শিকড় আসা পর্যন্ত আমি বড় করেছি। বড় করে বউটা কত টাকা কিনেছেন চারা? চারা আমি ৩,০০০ টাকা চারা কিনে নিয়ে আসছি। কত পিস? এখানে আমার ৩,০০০ ৩,৫০০ চারা আছে। এই টোটাল ১০ শতাংশ জমিতে কি ৩,৫০০ চারা? হ্যাঁ, ৩,৫০০। আচ্ছা, এই যে গাঁদা ফুলের যে চাষটা আপনি শুরু করলেন, মানে কি কারণে করলেন?
গাঁদা ফুলটা এতে আমার ধরনটা বেশি আসে, আর এটা একটা লাভজনক ফসল। আমার 6 মাসে মনে করেন এটা অনেক ফুল দেয়, এজন্য আমি গাঁদা ফুলটা লাগাইছি। দর্শক, এই পর্যায়ে আপনাদেরকে একটি গোপন ফর্মুলা জানাবো আপার কাছ থেকে, যে আপা জারবেরা চাষ করছেন, পরে গোলাপ ফুল, এখন গাঁদা ফুল, আবার পেছনে সামনেই আছে চন্দ্রমল্লিকা, গ্ল্যাডিওলাস। তো এর মধ্যে সবচেয়ে বেশি আসলে লাভবান হওয়া যায় কোন ফুলের চাষ করে? গাঁদা ফুলে লাভবান হয় যে 6 মাসের, এই ফুলটা আছে 6 মাসের। এই ফুলটা অনেক ধরন আছে, অনেকটা হয়, আর অনুষ্ঠান অনুযায়ী আমরা এই চারাটা লাগাই। সামনে মনে করেন কোনো পূজা পার্বণ কি ঈদ, তারপরে 21শে ফেব্রুয়ারি, আবার 16ই ডিসেম্বর, বিভিন্ন অনুষ্ঠানে আমার এই হাজারই বিক্রি হয়, 6 থেকে 700 টাকা হাজার। অনেক সময় ঈদের সময় আমরা বিক্রি করেছি 2600 টাকা পর্যন্ত হাজার। এ কারণে, আর এটা অনেক ধরন আছে, বেশি ফুল হয়, ফুল উৎপাদন হয়। কতদিনে ফুলটা আসে? এটা আমার 2 মাসে এই ফুলটা চলে আসে। আর এই গাছটা কতদিন পর্যন্ত এই টিকে? গাছটা আমার 3 থেকে 4 মাস। তাহলে আপনার কাছ থেকে যদি একটু মোটা দাগে জানতে চাই, যে জারবেরা, গোলাপ এবং গাঁদা ফুল কোনটাতে লাভ হচ্ছে বেশি? মূলত বলতে গেলে জারবারাটাই লাভ হয় বেশি। জি। আর তারপরে তারপরে এই গাঁদাটা। গাঁদাটা। জি। আচ্ছা, গাঁদা ফুলের চাষ করতে গিয়ে খরচটা কেমন হচ্ছে? এই পুরা 10% জমিতে আপনার কেমন খরচ হয়েছে? সব মিলায় আমার 20,000 টাকা মতন খরচ হয়েছে চারা খরচ লাগাতে। এখন পর্যন্ত আয় করতে পেরেছেন কত? 40,000 টাকার ফুল আমার অলরেডি বিক্রি করা হয়। আচ্ছা, এই গাঁদা ফুল চাষে রোগবালাই কি ধরনের তৈরি হয়? এতে তেমনটা রোগবালাই আসে না, কিন্তু এটা দড়া ফুলের মধ্যে দড়া পোকা আসে, আর সাদা মাছি তে আক্রান্ত করে বেশি। এখন একটু স্প্রে করলে ঠিক হয়ে যায়। তাহলে এই যে 10% জমিতে এই ফুল চাষ করতে গিয়ে শ্রমিক কতজন লাগছে? শ্রমিক আমার বেশি লাগে নাই, তবে ফুল উঠানোর ক্ষেত্রে আমার পার ডে 3 জন করে শ্রমিক আছে, প্রত্যেকদিন 3 জন করে শ্রমিক আছে। তাহলে প্রিয় দর্শক, একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যে অল্প পুঁজিতে যদি বেশি লাভ করতে চান তাহলে এই গাঁদা ফুল, আর যদি বেশি পুঁজিতে বেশি লাভ করতে চান তাহলে জারবেরা। আপার আরও কিছু জমি রয়েছে যেখানে চন্দ্রমল্লিকা চাষ করছে। আমরা এখন আপনাদেরকে চন্দ্রমল্লিকার যেই চাষের জমিটি রয়েছে সেখানে আপনাদেরকে নিয়ে যাব। এটি কিন্তু খুবই আকর্ষণীয় একটি ফুল, দুইটি কালার, একটি হচ্ছে হলুদ আর একটি হচ্ছে সাদা। তবে এটি জমিতে যেমন সুন্দর আমরা দেখছি, এটি যখন আমরা বাজারজাতকরণের ক্ষেত্রে দেখেছি সেখানেও কিন্তু খুব সুন্দর দেখা গিয়েছে এই ফুলগুলো। তো এই চন্দ্রমল্লিকা সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই, যে আপা এই চন্দ্রমল্লিকা গাছ আপনি রোপণ করেছেন কবে? এটা আমি আশ্বিন মাসে লাগাইছি চারাটা। লাগাইছেন কতদিন পর থেকে ফুল পাচ্ছেন? এটা আমি 2 মাসের মাথায় যে ফুল পাচ্ছি। একটা জিনিস দেখছি যে এই মানে গাছে কিন্তু প্রচুর ফুলের কলি, মানে এটা কি কেমন হয় এক একটা গাছে? একটা গাছে পার ডে আপনার 1 থেকে 150 পিস ফুল আসে। এটার চারা কোথা থেকে সংগ্রহ করেছেন? এটা চারা আমি ইন্ডিয়া থেকে আনছি। কেমন খরচ পড়েছে পার পিস? এটাও আমার আছে 86 টাকা পিস পার পিস। 86 টাকা পার পিস। তাহলে আপা আছে এই ফুলের বাজার দরটা কেমন ছিল? 4 থেকে 5 টাকা। এমনিতে বাজার দামটা কেমন থাকে? দামটা ভালো পাওয়া যায়, অনুষ্ঠান অনুযায়ী আমার এই ফুলটা 8 টাকা পর্যন্ত বিক্রি হয়। তাহলে এই যে এক একটা গাছ বা এই পুরো জমিতে কত টাকা খরচ করেছেন? আমি চারা এনেছি 20,000 টাকার, হ্যাঁ, আর 10,000 টাকা মানে হচ্ছে আমার ভুঁই পরিচর্যা করতে আমার খরচ হয়েছে। আর ফুল বিক্রি করেছেন কত টাকা? 7 থেকে 8,000 টাকার মতন ফুল বিক্রি করেছি, যেহেতু আমার কেবল নতুন ফুল আসছে। হ্যাঁ, আমি আশা করছি যে এখান থেকে আমি প্রায় লাখখান টাকার ফুল বিক্রি করতে তো পারবো। এটাও তো খুব লাভজনক একটি এটা খুব ফুল না? লাভজনক। আর ফুলের রোগবালাইটা কি হয়? এতে তেমন একটা রোগবালাই হয় না। অনেক সময় দেখা যায় কুড়িতে আছে আপনার জাপ পোকা লাগে, ওটা স্প্রে করলে ঠিক হয়ে যায়। আর স্প্রেতে কি ওষুধ ব্যবহার করেন? গ্লিটারটা বেশি ব্যবহার করি, পাতা স্প্রে আছে ওটা স্প্রে করি বেশি। এই ফুলটা কতদিন টিকবে ফুল গাছটা? এই ফুলটা আমার 4 থেকে 5 মাস পর্যন্ত থাকবে। দর্শক, এতক্ষণ দেখলেন চন্দ্রমল্লিকা চাষাবাদ পদ্ধতি, কি দাম, কোথায় বিক্রি করেন, সব কিছুই আপনাদেরকে জানিয়েছি। এই পর্যায়ে বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে নিচ্ছি একটু বিরতি, ফিরছি একটু পর। সে পর্যন্ত সাথেই থাকবেন।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে। অবস্থান করছি যশোর জেলার জিকরগাছা উপজেলার গদখালি ফুলের আড়তে। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি ফুলের আড়ত। প্রতিদিন প্রায় লক্ষাধিক টাকার ফুল বিক্রি হয় এই ফুলের আড়তে। চলুন দর্শক, আপনাদের দেখাই এই ফুলের আড়তে কী ধরনের ফুল পাওয়া যাচ্ছে এবং চাষি ভাইয়েরা কী দামে ফুল বিক্রি করছে। দর্শক, এই পর্যায়ে একজন ফুল চাষির সাথে আমরা কথা বলবো, যিনি এই গদখালি বাজারে গাঁদা ফুল নিয়ে এসেছেন। আমরা তার কাছে জানবো যে এই আপনি কি ধরনের ফুল চাষ করে থাকেন। এখানে আমরা সর্বপ্রকারের ফুলের চাষ করি, রজনীগন্ধা, গোলাপ, গাঁদা ফুল, আপনার সর্বপ্রকারের ফুল। এটা কিভাবে বিক্রি করছেন? এটা হাজার হিসাবে বিক্রি হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে পাল্লা আছে, হ্যাঁ। এটা আমরা 500 পিস করে গুঁড়ে নিয়ে এটার ওজন দিয়ে আর কি প্রতি এটা 500 করে আমরা বুঝ করি। 2 পাল্লা দিলে 1000। 1000 মানে পিস? জি। আর আজকে বাজার দামটা কেমন আছে? বিভিন্ন রেটে মাল বিক্রি হয়। যে এই যে আপনার গাঁদা ফুল দেখেন, হ্যাঁ। এটা হয়েছে আপনার বিক্রি হয়েছে আজকে 150 টাকা করে হাজার, 200 টাকা, 150 টাকা, যেটা যেমন যায়। ওই যে আর একটা আছে, ওটা 150 টাকা হাজার। সাইজ বা কালারের উপর কি দাম নির্ধারণ হয়? এটা নাকি? বড় ছোট আছে, যে মালটা যেটা সুন্দর তার দাম তেমন। আপনাদের ফুলের ক্রেতা কারা? বিভিন্ন জায়গা থেকে আপনার লোকালে আছে, ঢাকা পাটি আছে, বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশের ওয়াল বিভিন্ন দেশ থেকে, যশোর, এখান থেকে এই ফুলটা আপনার সেল হয়। এটাই বড় পাইকারি বাজার। দর্শক, এ পর্যায়ে গদখালি বাজারের সবচেয়ে আকর্ষণীয় যেই ফুলটি রয়েছে, যেটির চাহিদা বাজারে সবচেয়ে বেশি, সেই জারবেরা ফুল। আমরা এখানে একজন চাষি ভাই আছেন, যিনি জারবেরা ফুল নিয়ে এখানে এসেছেন। আমরা তার কাছ থেকে একটু জানতে চাইবো যে আজকে বর্তমান বাজার মূল্যটা কত আছে। জারবেরা বাজার আজকের চলছে 12 টাকা 13 টাকা করে আর কি, আর ভালোটা চলছে 18 টাকা পর্যন্ত যাচ্ছে। কি হিসাবে, স্টিক হিসাবে বিক্রি করেন? এটা তাড়ি হিসেবে 50 টাকা করে এতে তাড়ি রয়েছে, 50 থেকে 600 টাকা। এটা আছে একটু নর্মাল, তো 600 টাকার বিক্রি করছে। আর ভালোটা বিক্রি হচ্ছে 800 টাকা 900 টাকা তাড়ি। এটা নরমাল বলতে মানে একটু একটু বুঝে- কমা, একটু ছোট, একটু ছোট। এটা বিক্রি হচ্ছে, এটা বড় 900 টাকা আটি, 900 700 টাকা, 800 900 এরকম আটি। কতদিন পর পর চাষাবাদ মানে তুলেন? প্রতিদিন তুলি। দর্শক, এই বাজারের আরেকটি সুন্দর এবং আকর্ষণীয় ফুল হচ্ছে চন্দ্রমল্লিকা। এই ফুলটি দুটি কালারে হয়, একটি হচ্ছে সাদা, আরেকটি হচ্ছে হলুদ। আমরা একজন চাষি ভাই আছেন, তার কাছ থেকে জানবো যে এই যে চন্দ্রমল্লিকা ফুল আপনি চাষ করছেন, এটার হারভেস্ট হতে কতদিন সময় লাগে, মানে ফুলটা পরিপূর্ণ হতে? 3 মাস লাগে, 3 মাস। 3 মাস সময় লাগে। আর চারা রোপণ করেন কতদিন আগে? চারা রোপণ করে আছে ভাদ্র মাসে লাগাইছি, হ্যাঁ, আরো 2 মাস আগে। 2 মাস আগে। আচ্ছা, এই ফুলগুলোর বর্তমান আজকে বাজার দরটা কেমন আছে? বাজার দর আছে 1 টাকা সাদা, আর হলুদ 1 টাকা। 1 টাকা। একটু দেখাই। দুটি ফুল যদি আপনারা পাশাপাশি দেখেন, আসলে যে কাউরি দেখলে খুব পছন্দ হবে। 100 ফুলের একটি পলি 100 টাকায় বিক্রি হচ্ছে। আচ্ছা, এই যে বর্তমান যে বাজার মূল্য, এর আগে বাজারটা কেমন ছিল ফুলের? বাজারটা ছিল 3-4 টাকা ছিল পিস। 3-4 টাকা ছিল। তাহলে এই যে 1 টাকায় যে বিক্রি করছেন, এখন কি ব্যবসা হচ্ছে? এখন একটু বাজার কম, একটু ব্যবসা একটু কম হচ্ছে। কম হচ্ছে। হুম। পৃথিবীর সকল ভালোবাসার অভিব্যক্তির অন্যতম একটি মাধ্যম হচ্ছে গোলাপ ফুল। দেখতে আকর্ষণীয় এবং গন্ধে অতুলনীয়। প্রিয়জন এবং ভালোবাসার মানুষকে গোলাপ ফুল দিয়েই সবাই সবসময় অভিবাদন জানিয়ে থাকে। আমরা একজন গোলাপ চাষি ভাইয়ের সাথে কথা বলবো। আপনি গোলাপ ফুল নিয়ে এসেছেন, প্রতিদিন কি পরিমাণ গোলাপ ফুল বিক্রি করেন এই বাজারে? প্রতিদিন মনে করেন 3000 পিস মতন গোলাপ বিক্রি করি। আজকে বর্তমান বাজার দামটা কেমন রয়েছে? আজকের বাজার দামটা 7 টাকা 8 টাকা পিস, মানে 700-800 টাকা সব বিক্রি হচ্ছে। এই যে এই বাজারে গোলাপের চাহিদাটা কেমন? চাহিদাটা তো বাজারের হয় না, মনে করেন একটা অনুষ্ঠান ভিত্তিক চাহিদা হয়। এর আগে মানে গত বছর বা এর আগে ফুলের দামটা কেমন ছিল? এর আগে ছিল আরো দ্বিগুণ। এই বছরটাই দেখছি একটু দাম মানে সীমারেখার ভিতরে। 1 বিঘা গোলাপ বাগানে মানে কেমন ইনভেস্ট করতে হয়?
এক বিঘা গোলাপ বাগানে মনে করেন আপনার প্রথমত 1,50,000 টাকা মতন ইনভেস্ট করে তারপরে মনে করেন 6 মাস পরিচর্যা করার পরেই তারপরে ফুলটা মানে সংগ্রহ করা হয়। মানে কেমন লাভ হয় কেমন এক বিঘাতে? এক বিঘাতে বছরে মনে করেন 5 থেকে 6 লক্ষ টাকা। তো এই যে ফুল চাষ করছেন কত বছর যাবত? আমি তো চাষ করতেছি মনে করেন আজকে 14 বছর মতন। দর্শক, আমরা হয়তো সবাই এক ধরনের ফুলের সাথেই পরিচিত, যেটি লাল গোলাপ। আমার হাতে যেই গোলাপটি রয়েছে এটাকে চায়না গোলাপ বলা হয়। আমরা এই গোলাপের দামটা সম্পর্কে একটু জানবো। এই গোলাপটা মনে করেন সবসময় 14-15 টাকা পিস বিক্রি হয়। চাষাবাদের ক্ষেত্রে কি কোনো ভিন্নতা রয়েছে? হ্যাঁ, অবশ্যই ভিন্নতা। ওটা হলো শেড তৈরি করে করতে হয়। এইটাই মনে করেন যদি 5 টাকা খরচ হয়, ওইটাই মনে করেন 20 টাকা খরচ হবে। এই যে এই চায়না গোলাপ আপনারা কত দিন লাগে হারভেস্ট করতে, মানে ফুল উঠাতে? অনলি 6 মান্থ। কতবার ফুল উঠাতে পারেন? প্রতিদিনই রেগুলারলি। কত দিন পর্যন্ত? ওটা আপনার 10 থেকে 12 বছর। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন গদখালি বাজারের অস্থায়ী ফুলের আড়ত, যেখানে আমরা বিভিন্ন অস্থায়ী যারা ব্যবসায়ী রয়েছেন, চাষি ভাইয়েরা রয়েছেন, তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ফুলের সম্পর্কে আমরা জেনেছি। তবে আমি এখন যেই জায়গাটিতে অবস্থান করছি এটি গদখালি বাজারের স্থায়ী ফুলের দোকান। আমরা এখান থেকে জানার চেষ্টা করব। একজন বিক্রয় প্রতিনিধি ভাই রয়েছে, আমরা তার সাথে কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আচ্ছা, আপনাদের তো মনে হচ্ছে এই স্থায়ী দোকান গদখালি জি, বাজার। আমাদের স্থায়ী যে দোকান। আপনাদের বাজারে কি ধরনের ফুল পাওয়া যায়? আমাদের বাজারে সব ধরনের ফুল পাওয়া যায়, কাঁচা ফুল যাবতীয়। যেমন হচ্ছে রজনীগন্ধা আছে, ভুট্টা ফুল আছে, গ্যালোডিলাক্স আছে, আপনার গোলাপ আছে। এখন সিজনাল যেরকম চন্দ্রমল্লিকা, এটা হচ্ছে 2টা কালার বেশি চলে, সাদা হলুদ। আবার হচ্ছে চায়না গোলাপ আছে, বিভিন্ন ধরনের কালার গোলাপ আছে, সকল প্রকার ফুল পাওয়া যায়। আমাকে একটু এই যে হলুদ, এটা এটা কি কি ফুল? এটা হচ্ছে চায়না ভেরিয়েন্ট। হ্যাঁ, যেমন হচ্ছে একটা হলুদ কালার আর একটা হচ্ছে প্রিন্ট কালার। আচ্ছা, এটার দাম কোনটা কেমন? এটা আজকের বাজার প্রাইস গেছে আপনার পাইকারি বিক্রি হয়েছে হচ্ছে 16 টাকা। আমরা হচ্ছে খুচরা বেচতেছি হচ্ছে 18 টাকা 20 টাকা। আর একটা প্রিন্ট, এটা বিক্রি হয়েছে আজকের 25 টাকা বাজার পাইকারি। আমরা 30 টাকা বেচতেছি। এই বাজারের সবচেয়ে দামি ফুল কোনটা? এই যে দামি ফুলের ভিতরে এই যে শেড প্রিন্ট আর হচ্ছে এই চায়না গোলাপ, এটা হচ্ছে চাহিদা খুবই বেশি। আপনারা তো এখানে ফুলের তোড়া তৈরি করেন না? হ্যাঁ, আমার এখানে সব পাবেন। আর হচ্ছে ফুলের তোড়া থেকে বুকেট, আবার হচ্ছে গাড়ি সাজানো, বাসর ঘর, বিবাহ, জন্মদিনের সব অনুষ্ঠানের যাবতীয় কাঁচা ফুলের কাজ করা হয়। ধন্যবাদ আপনাকে ভাই। আচ্ছা ভাই। ঠিক আছে। প্রিয় দর্শক, আজ আমরা সারাদিন ছিলাম ফুলের রাজ্য গদখালিতে। আমরা এখন রয়েছি গদখালি বাজারে, যেটি বাংলাদেশের অন্যতম একটি পাইকারি বাজার। আমরা আজকে চেষ্টা করেছি যে বাংলাদেশে কী ধরনের ফুল উৎপাদন হয়, চাষিরা কিভাবে উৎপাদন করেন, কী ধরনের রোগবালাইয়ের সমস্যার সম্মুখীন হলে তারা কিভাবে সমাধান করেন, সরকারের পক্ষ থেকে তারা কি সুযোগ সুবিধা পেয়ে থাকেন। কারণ আপনি জানেন যে এই গদখালি ফুলের বাজার একটি কিন্তু অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী একটি বাজার, যেখানে হাজার হাজার চাষি ভাইদের কর্মসংস্থানের সৃষ্টি হয়ে থাকে। পাশাপাশি শুধু চাষি ভাই নয়, যারা এখানকার ফুলের ব্যবসায়ী তাদেরও কর্মসংস্থান যেমন হয়ে থাকে। এছাড়া যাতায়াতের জন্য যে পরিবহন ব্যবস্থা, সেই পরিবহনেরও কিন্তু একটি বিশাল ব্যবসা এই ফুলের রাজ্যকে কেন্দ্র করে হয়ে থাকে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে। এ পর্যায়ে সবুজ কৃষিতে আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশের একমাত্র ফুল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং বীজ কোল্ড স্টোরেজ করা হয়, সেটি আপনাদেরকে একটু দেখাই। ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি, ভালো আছেন আপনি? জি, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা রহিম ভাই, আমরা যতটুকু জানতে পেরেছি যে এটি একটি বাংলাদেশের একমাত্র ফুল ও বীজ সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। আসলে এখানে কি ধরনের কার্যক্রম আপনারা পরিচালনা করছেন? আসলে আমাদের ফুল এর সেক্টরে
আধুনিকরণের জন্যে আমাদের চাষটা আসলে অনেক আগের থেকে শুরু হয়েছে, কিন্তু ফুলের গুণগত মান উন্নয়ন এবং মানসম্মত ফুল উন্নয়নের লক্ষ্যে আমাদের যে প্রযুক্তিগত উন্নয়নের জন্য আসলে এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে। তা আমরা চলেন যাই দেখি এই যে ফুল কিভাবে আসলে সংরক্ষণ হচ্ছে এবং ফুলের বীজ কিভাবে সংরক্ষণ হচ্ছে সেটা আমরা দেখতে পারি। আমাদের ফুল সেক্টরের একটা দাবি ছিল যে ফুল শুধু উৎপাদন না, উৎপাদনের পরে পোস্ট হারভেস্ট যে ম্যানেজমেন্ট মানে সংরক্ষিত যে ব্যবস্থাপনা সেটা আসলে এখানে করার উদ্দেশ্যে আসলে এটা করা, সেটা আমরা প্রাথমিক স্টেজে এটা শুরু হয়েছে। পরবর্তীতে আরও এই যে স্পেসগুলো দেখছেন এখানেও ওই ধরনের চেম্বার গড়ে তোলা হবে এবং সেই চেম্বারের মাধ্যমে এটা সারা দেশে একটা ব্যাপকভাবে এখান থেকে মানসম্মত ফুল বাজারজাত হবে এবং ফুলের যে বীজ বিশেষ করে গ্লাডিওলাসের যে কর্ম এবং কর্মেলগুলো আছে এইগুলো কৃষকরা আলুর কোল্ড স্টোরেজে রেখে ইতিপূর্বে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে উদ্যোগ নিয়ে আমরা সোসাইটি থেকে উদ্যোগ গ্রহণ করি এবং এই জমিটাও আমাদের কিছু লোকজন আমাদের পরিবারের লোকজন এটা করেছে, তারা দিয়েছে। তারপরে এটা ইউএসএইডির অর্থায়নে এলজিডির মাধ্যমে এটা আসলে বাস্তবায়ন হয়েছে। এটা কি শুধুমাত্র দেশীয় চাহিদা মেটানোর জন্য নাকি আপনাদের এক্সপোর্টের কোনো চিন্তা ভাবনা আছে? এক্সপোর্টের মূলত এক্সপোর্টের চিন্তা ভাবনা নিয়ে আসলে এটা গড়ে তোলা। আমাদের এই ফুল সেক্টরের কার্যক্রম 80 দশকে শুরু হলেও পরবর্তীতে বিদেশ থেকে অনেক বায়াররা কিন্তু আমাদের দেশে এসছে। আসার পরে আমাদের দেশের যে উৎপাদিত যে ফুল যেটা হচ্ছে সেগুলো কিন্তু তারা দেখছে এবং তারা বলছে কিন্তু এটা রপ্তানিমুখী, কিন্তু পরে যখন ওরা দেখে যে সংগ্রহ উত্তর কোনো ব্যবস্থাপনা আমাদের দেশে নাই, তখন কিন্তু তারা আমাদের এই ফুলগুলো বিদেশে রপ্তানির জন্য বা আমদানির জন্য কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। তো চলুন একটু জিটিভির দর্শকদের দেখাই কিভাবে সংরক্ষণ করেন। চলেন আমরা রহিম ভাই, তাহলে এই যে কোল্ড স্টোরেজে তাপমাত্রা এখন কত আছে? এখন 2 থেকে 4 4 মানে এটা অটো সিস্টেম করা। এটা যখন তাপমাত্রা 4 উঠে যায় হ্যাঁ। তখন স্টার্ট হয়ে মেশিন এই যে দেখছেন অটো সিস্টেম করা, ওইটা আবার 2তে যখন আসে 2 ডিগ্রি তাপমাত্রায় তখন এটা বন্ধ হয়ে যায়। তাহলে এখন বর্তমানে এগুলো কি সংরক্ষণ করা হচ্ছে? এটা হচ্ছে গ্লাডিওলাক্স ফুলের কর্ন এবং কর্মেল। কমপক্ষে 3 মাসের জন্য প্রিজার্ভেশন করতে হয়। 3 মাস পরে এটা আবার জার্মিনেশন পিরিয়ড আসে। তা আমাদের এই অঞ্চলে প্রায় 800 থেকে 1000 মেট্রিক টন এই কর্ম এবং কর্মেলের বীজ আছে। তাহলে এই যে এই বীজগুলো সংরক্ষণ করেছেন কোথা থেকে? এটা আমাদের এলাকায় প্রায় 2 থেকে 2500 গ্লাডিওলাক্সের কৃষক আছে যারা গ্লাডিওলাক্স ফুল চাষ করে। ওই কৃষকরা শশা এখানে রেখে গেছে। ওরা এখানে রাখার পরে আমাদের এখান থেকে আমাদের একটা যেহেতু এটা একটা বিদ্যুতায়নের মধ্য দিয়ে চলে এবং বিদ্যুৎ বিল দিতে হয়, ওরা একটা ভাড়া দেয়, প্রতি বস্তা 400 টাকা করে ভাড়া দেয় এবং ওদের যখন প্রয়োজন হয় তখন এর ভিতরে সংরক্ষণ করে যায় যখন লাগানোর সময় হয়। তবে লাগানোর সময় কিন্তু 3 মাস পরে হতে হবে, মিনিমাম 3 মাস এখানে প্রিজার্ভেশন করে। কিন্তু নর্মালি দেখা যায় 3 মাস না, অনেকে তার বেশি সময় রাখে, 1 বছরে রাখে, 9 মাস রাখে। এক একজনের এর উপরে মানে প্রয়োজনের উপরে তারা সংরক্ষণ করে এবং নিয়ে সেটা তারা উৎপাদনে যায় কৃষকরা। আচ্ছা, সেটা তো বীজ সংরক্ষণ আমরা দেখছি, আপনারা কি ফুল সংরক্ষণ করছেন না? হ্যাঁ, ফুল অ্যাকচুয়ালি এই চেম্বারটা বীজ সংরক্ষণের উদ্দেশ্যে করা। ফুলের জন্য আসলে বাইরে যেগুলো দেখলেন আরো স্পেস বা পাশে আরো 2টা চেম্বার আছে যেগুলো এই চিলার মেশিনগুলো আসলে নাই। হ্যাঁ, ওগুলো বসালে তখন আমরা ফুলের জন্য রাখা যাবে। তবে প্রাথমিকভাবে এই টেম্পারেচারে আমরা ফুল রাখছি। আশা করছি যে ফুল ব্যাপকভাবে রাখা যাবে। যখন আমরা ফুল রাখার জন্য আরো এক্সট্রা চেম্বারও আমাদের দরকার। তবে আমরা প্রাথমিকভাবে এই ব্যবস্থাপনায় এই টেম্পারেচারে ফুল 10 থেকে 15 দিন এখানে সংরক্ষণ করে সেটা পরবর্তীতে মার্কেটিং করা হয়েছে, তার রেজাল্ট কিন্তু অনেক ভালো। এই কোল্ড স্টোরেজে এই বীজগুলো রাখলে কি মানে মানের দিক দিয়ে কোনো তারতম্য হয়, মানে উন্নত বা প্রোডাকশন কমে যায়? উন্নত হয়। তার মানে যেটা বললাম যে কৃষকরা এর আগে আলুর কোল্ড স্টোরেজে আলুর যে রাখার টেম্পারেচার তো আলাদা আর এইটার টেম্পারেচার আলাদা। যেমন আলুর কোল্ড স্টোরেজগুলো নভেম্বরের পরে বন্ধ হয়ে যায়, তখন কৃষকরা কিন্তু বাধ্য হয়ে ওই বীজগুলো প্রয়োজন না লাগলেও হারভেস্টে যায় এবং সমস্যাটা হতো একই সাথে উৎপাদনে যে একসাথে বের করে উৎপাদনে যায়, উৎপাদনের পর যখন হারভেস্ট হয় তখন একই সাথে হারভেস্ট হতো, তখন কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হতো।
এই জন্যে এখানে সারা বছরের জন্য এটা ওপেন থাকে এবং কৃষকরা এখানে তাদের সুযোগ মতো রাখে এবং বের করে নিয়ে যাচ্ছে এবং তার মান অনেক ভালো। মানে যেহেতু উপযুক্ত বীজ সংরক্ষণ করতে হয়, সেই টেম্পারেচার নির্দিষ্ট করা, এই কারণে এখানে বীজ রেখে কৃষকরা লাভবান হচ্ছে, ভালো ফল উৎপাদন হচ্ছে। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন বাংলাদেশের একমাত্র ফুল এবং বীজ প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণ কেন্দ্র, যেটির অবস্থান যশোরের পানিসারা গ্রামে। তো আমরা আজকে এই যে শুধুমাত্র দেশের বাজারই নয়, বিদেশেও যেন রপ্তানি করা যায় এবং ফুল যেন সঠিক সময়ে হারভেস্ট করা যায়, সেই প্রক্রিয়ার কারণেই কিন্তু এই কোল্ড স্টোরেজটি স্থাপন করা হয়েছে। আমরা এখন এই ফুল চাষিদের বিভিন্ন সমস্যা সমাধান এবং বিভিন্ন এখানে প্রতিষ্ঠান রয়েছে যারা ফুল চাষিদের পাশে রয়েছেন এবং আধুনিক ফুল চাষ নিয়ে যারা গবেষণা করেন, সে সকল ব্যক্তিদের নিয়ে আমরা এখানে একটি আলোচনা পর্ব সাজিয়েছি। আমাদের সাথেই থাকবেন পুরোটা পর্ব জুড়ে। আমি রয়েছি আব্দুল্লাহ খান মুন্না। এ পর্যায়ে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, আমার ডান পাশে রয়েছেন মোহাম্মদ আব্দুর রহিম, যিনি আধুনিক ফুল চাষ ও বাণিজ্যিকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পাশেই রয়েছেন একজন চাষি মোহাম্মদ শাহিন। সর্বশেষ আমার ডান পাশে রয়েছে একজন এনজিও কর্মকর্তা মাহবুব খান। আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রথমেই একটু আমরা গল্প শুনবো। এখানকার যিনি চাষি ভাই রয়েছেন শাহিন ভাই, তিনি দীর্ঘদিন এখানে ফুল চাষ করে আসছেন। তার কাছ থেকে জানবো যে শাহিন ভাই, আপনি তো দীর্ঘদিন যাবৎ ফুল চাষ করে আসছেন, এই ফুল চাষ করতে গিয়ে কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন, বাজারজাতকরণটা কেমন ছিল এবং ভবিষ্যতে এই ফুল চাষ নিয়ে আপনাদের পরিকল্পনাটা কি? আমরা ফুল চাষটা শুরু করেছি অনেক আগেই, 1983 সাল থেকে। এই 83 সাল থেকে যখন আমরা ফুল চাষের সাথে সংযুক্ত, আমি তখন যথেষ্ট ছোট, তারপরেও আসলে পারিবারিক চাষ ছিল আমাদের, তার সাথে আমি সম্পৃক্ত ছিলাম। সে কিন্তু অনেক প্রতিঘাতও ছিল। তখন আমরা ফুল চাষটা করতাম, ফুলগুলো বাড়ির থেকে পুড়িয়ে ব্যাপারের কাছে দিতাম। এরা নিজে ঢাকায় নিয়ে যেত, ঢাকায় নিজে যে ধরনের রেট হতো আমাদের, তাদের লভ্যাংশ রেখে সে কিন্তু যেটা আমাদের দিত আমাদের সেটা মেনে নিতে হতো। কিন্তু দেখা গেল কি এতে আমরা কৃষকরা অনেক লস হয়ে যেত আমাদের। সেখান থেকে আজকে যিনি আমার বাম পাশে বসে আছেন জনাব আব্দুর রহিম ভাই, তিনি সহ আরও কিছু লোক উদ্যোগ নিয়ে ঢাকার এই যে ব্যবসার প্রক্রিয়াটা, এর চেঞ্জের একটা মানসিকতা তৈরি করে। সেই ক্ষেত্রে মানসিকতার ভিত্তিতে তারা ঢাকায় ওইভাবে আমরা এখান থেকে মাল না দিয়ে আমরা গদখালিতে তারা একটা ফুলের পাইকারি বাজারের স্বপ্ন দেখে জনাব আব্দুর রহিম সহ আরও অনেকেই। পাইকারি বাজার করার পর আমরা যারা চাষা আছি, আমরা ওই বাজারে নিজে আসেনে দেনেন দেওয়ার আসেনে যেটা বলে, আমরা নগদ টাকায় ফুল বিক্রি করে আমরা পয়সাগুলো ঘরে নিয়ে আসতে পারি। আমাদের আর পুরো মাস ধরে একজন ব্যাপারীর দিকে তাকায় থাকা লাগে না। আমরা যেটাই বেশি সেটাই আসেন আমাদের নগদ, লস লাভ সেটা ওর ভিতরেই থাকে, তাতে আমরা সন্তুষ্ট হই। এখন সেখান থেকে আস্তে আস্তে আমাদের বাজারটা শুরু হয়েছে, আমরা গদখালি ফুল বিক্রি করি। এখন চাষের ক্ষেত্রে আমরা অনেক প্রতিবন্ধকতা আছে। আমরা যেমন গ্যালোডিলাক্স চাষটা করতাম, সেই চাষটা প্রায় আমাদের এখন হারিয়ে যাওয়ার উপক্রম। কারণ এখানে যে সরকারিভাবে যে সাপোর্টগুলো আমাদের দরকার ছিল, যেমন ওর উপরে রিসার্চ করার প্রয়োজন ছিল। তারপরে রোগ বালাই সম্পর্কে আমরা অনেকেই জানি, আমরা যদিও অনেকেই শিক্ষিত চাষা, আমরা শিক্ষাগত যোগ্যতা আমাদের ওই দিকে নাই যে আমরা একটা রোগ পাতা দিকে আমরা রোগ নির্ণয় করব। তখন আমাদের অবশ্যই এর উপরে টেকনিশিয়ানের কিংবা অভিজ্ঞ লোকের শরণাপন্ন হতে হয়। সেটা আমরা অনেক কম পেয়েছি। ইদানিং অবশ্য আমাদের কৃষি ডিপার্টমেন্ট থেকে কিছুটা সহযোগিতা করছে, কিন্তু সেটা অনেক পরে। আরও আমাদের যে প্রতিকূলতা, এই গ্যালোডিলাক্স বীজগুলো রাখার জন্য যে আছেন এই স্টোরেজ ব্যবস্থার প্রয়োজন, আমরা এই স্টোরেজটা আমরা করতাম আছেন বিভিন্ন আলুর স্টোরে। সেই হিসেবে আমি বলবো যে সরকারের অনেকটা আছেন এ আছে যে চাকরির পিছনে না সেটি উদ্যোক্তা হোক, আমাদের সেই উদ্যোক্তার জায়গাটা যাতে আছেন সরকার ভালোভাবে করে রাখে, সেই আশাবাদ আমি সরকারের কাছে রাখবো। তারপরে বিভিন্ন রোগবেলার কথা আমি বললাম, সেগুলো যেন সরকারি দপ্তর থেকে আমাদের এগুলো মাঠে এসে আসেন রোগবেলাগুলো নির্ণয় করি আসেন তাদের আসেন সুব্যবস্থা করে, সেটা আমার দাবি থাকবে। ধন্যবাদ আপনাকে।
দর্শক এই পর্যায়ে আমাদের চাষি ভাই শাহিন ভাইয়ের কথার প্রেক্ষিতে আমরা একটু কথা বলবো আব্দুর রহিম ভাই, যিনি ফুল চাষের আধুনিক পদ্ধতি এবং বাজারজাতকরণ নিয়ে কাজ করছেন, এবং এই আমার পেছনে যে কোল্ড স্টোরেজটি রয়েছে সেটিও তিনি পরিচালনা করছে। আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই যে শাহিন ভাই বেশ কিছু সমস্যার কথা তুলে ধরলেন, এবং আপনাদের যে স্টোরেজটি রয়েছে সেটিও পরিপূর্ণভাবে কার্যক্রম শুরু করতে পারেনি। তো আর আপনি নিজেও আধুনিক ফুল চাষ নিয়ে কাজ করছেন, তো সব কিছু মিলিয়ে আসলে আপনার বক্তব্যটা কি? ধন্যবাদ। আসলে শাহিন যে কথাটা বলল, তার কথা ধরে আমি বলি যে আমাদের ফুলের চাষটা ৮০ দশকে শুরু হলেও বর্তমান কিন্তু আমাদের এই দেশে এই ফুলের চাষ ব্যাপকভাবে সম্প্রসারণ হয়েছে। প্রায় ৬,০০০ কৃষক এবং সারা বাংলাদেশে প্রায় ২০,০০০ কৃষক ৬,০০০ হেক্টর জমিতে এই ফুলের চাষ করছে, এবং আমাদের এই অঞ্চলে লক্ষাধিক মানুষ এই ফুল চাষ ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, এবং অনেক শিক্ষিত বেকারও এই ফুলের চাষে আজকে জড়িয়ে পড়েছে। অ্যাকচুয়ালি ফুলের চাষটা শুরু হয়েছিল সীমিত আকারে, আজকে কিন্তু এটা সম্প্রসারণ হওয়ার পিছনে এই চাষ করে লাভবান হয়েছে, তাই কিন্তু কৃষকরা এই চাষের সাথে ঝুঁকে পড়েছে। সেক্ষেত্রে ফুলের চাষটা আসলে শুরুতেই গতানুগতিক ছিল, কিন্তু আমরা লক্ষ্য করলাম, এবং আমি অনেক বাইরের দেশও ভ্রমণ করেছি, সেখানে যে তাদের চাষ পদ্ধতি, তাদের যে আধুনিকরণ, তার উপরে ভিত্তি করে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। যার কারণে আমরা সেই গদখালি বাজারের যে কথাটা বললো সে, যে আমাদের ফুলের মূল্য আমরা ঠিকমতো পেতাম না। আমরা 1995 সালে একটা মুভমেন্টের মধ্য দিয়ে গদখালি যে ফুলের পাইকারি বাজার দেখছেন, এবং শাহবাগের যে একটা বাজার, এটা কিন্তু কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তির দাবির মধ্য দিয়ে এটা আসলে প্রতিষ্ঠিত হয়েছে। এখন তারা ন্যায্য মূল্য কিছুটা হলে পাচ্ছে। আগে যেরকম মাস কি মাস তারা পেন্ডিং থাকতো, আজকে কিন্তু সেটা না, কম পয়সায় হলেও তারা নগদ পয়সা তারা বিক্রি করতে পারছে। কিন্তু গতানুগতিক যে পদ্ধতিটা আমাদের ফুল চাষে ছিল, সেটাকে আমরা আধুনিকরণের জন্য বিদেশের আঙ্গিকে আমরা যেমন গদখালি বাজারে দেখছেন যে একটা বিল্ডিংও আছে, বাজারও বসছে, পাশাপাশি ফুল চাষ করার পরে সংরক্ষিত যে ব্যবস্থাপনাটা, সেটা কিন্তু আমাদের এখানে ছিল না। আমরা আধুনিক প্রযুক্তি নির্ভর চাষ এবং বাজার সম্প্রসারণের জন্য আমরা সংগঠন গড়ে তুলি, যেমন গদখালি ফুল চাষি ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতি আমরা 1992 সালে গড়ে তুলি। আমি 96 থেকে 15 সাল পর্যন্ত গদখালি ফুল চাষি ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম যে আমাদের এই অঞ্চলের এই ফুল চাষকে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া এবং বাজার তৈরি করার ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় একটা সংগঠন করি, যার নাম হচ্ছে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি। তো এই যে ফুলের চাষটাকে আধুনিকরণ করার জন্যে, ফুলের চাষ করার ক্ষেত্রে শুধু বীজ সার না, যেমন আমি যদি বলি যে 80 দশকে ফুলের রজনীগন্ধা দিয়ে শুরু হয়েছিল। আমাদের সাতক্ষীরা নিবাসী আব্দুল মাজেদ এবং আমাদের পানিসারা গ্রামের সেরাইল সর্দারের হাত ধরে এটা শুরু হয়েছিল, কিন্তু সেটা রজনীগন্ধা। এখন কিন্তু অনেক জাতের ফুল বাংলাদেশে এখন চাষ হচ্ছে, যেগুলো কাঠফ্লাওয়ার হিসেবে পরিচিত, যেমন রজনীর পরে গ্লাডুলাক্স, জারবেরা, গোলাপ, গাঁদা ফুল, রথ স্টিক, জিপসি, সূর্যমুখী, লিলিয়াম, এসব ফুলের চাষ কিন্তু এখন অহরহ হচ্ছে। এখন চাষের পরে আমরা সবসময় চেষ্টা করছি যে ফুল চাষটাকে আধুনিকরণ করার জন্যে, ভালো ফুলের ভালো বাজার তৈরি করার জন্যে ফুল উৎপাদন পরবর্তী যে সংগ্রহত্ব যে ব্যবস্থাপনা, সেটা কিন্তু আমাদের দেশে ওইভাবে ছিল না, এবং দৃশ্যমান কোনো অবকাঠামো ছিল না। আমরা 2000 সালের পরে 2006 সালের পরে 2014 সাল থেকে আমরা চেষ্টা করি যে এই ফুলটাকে কিভাবে আরও উন্নয়ন করা যায়, নতুন নতুন জাত ডেভেলপ করা যায়, তারপরে মার্কেট ডেভেলপ করা যায়। এই সমস্ত কাজের মধ্য দিয়ে আমরা কিন্তু এটা এগিয়ে যাচ্ছি। কিন্তু পরিপূর্ণতা আসার ক্ষেত্রে, যেমন আমি যদি বলি যে সংগ্রহ উত্তর ব্যবস্থাপনা, পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট, ফুল উৎপাদন একটা পার্ট, তারপরে বাজারজাতকরণ একটা পার্ট, সেটা দেশীয় বাজার এবং আন্তর্জাতিক বাজার হতে পারে। কিন্তু ফুল উৎপাদনের পরে সংগ্রহ যে ব্যবস্থাপনা কথাটা আমরা সকলেই জানি, যে ফুল কাটার পরে এটা শর্টিং করা, এটা গ্রেডিং করা, প্যাকেজিং করা, এবং আমি বিদেশে দেখছি যে কুলিং চেম্বার, ফুল আমাদের যেমন দেশে
গতানুগতিকভাবে ফুল কৃষকরা নিয়ে এসে বাড়িতে কোনো রকম রেখে পরবর্তীতে বাজারে নিয়ে এটা বিক্রি করছে। ওর কিন্তু লংজিভিটিটা নষ্ট হয়ে যায়। কিন্তু এই ফুলটা যদি আমরা উপযুক্ত সময়, এটা একটা কর্তনের কিন্তু একটা সময় আছে যে কোন সময় এটা কাটতে হবে। কাটার পরে আমরা এই যে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এখানে যদি আমরা প্যাকেজিং গ্রেডিং সেন্টারে নিয়ে এসে এটা বাছাই টাছাই করে যদি কুলিং চেম্বার করে পরবর্তীতে এটা যদি বাজারজাত করি, তাহলে কিন্তু এটা লংজিভিটি বেশি থাকে। তা সেই ক্ষেত্রে আমাদের 2014 সালে আমরা এটা উদ্যোগ নিয়ে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যে কথাটা বললো যে আসলে এখানে পরিপূর্ণতা হয়নি, আপনারা দেখছেন যে অলরেডি এখানে প্রাথমিকভাবে এখানে একটা চেম্বার রেডি হয়েছে, যেখানে গ্লাডিওলাক্স ফুলের বীজ এখানে সংরক্ষণ করা হচ্ছে, লিলিয়াম ফুলের বীজ সংরক্ষণ করা হচ্ছে, এবং এই ব্যবস্থাপনায় আমরা ফুলও পরীক্ষামূলক রেখেছি। তাতে ফুলের লংজিভিটি কিন্তু আমরা দেখেছি যে 10 থেকে 15 দিন এর ভিতরে রেখে পরবর্তীতে এটা কিন্তু বাজারজাত করছি, তার রেজাল্ট অনেক ভালো। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই পর্যায়ে আমরা কথা বলবো একজন এনজিও কর্মকর্তা রয়েছেন মাহবুব খান, তার কাছ থেকে আমরা জানবো যে এই যে ফুল চাষিদের জীবনযাত্রার মান উন্নয়ন বা আধুনিক ফুল চাষ পদ্ধতি এবং বাজারজাতকরণ নিয়ে আপনারা কি ধরনের কাজ করছেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি মাহবুব খান, জীবনমান উন্নয়ন প্রকল্পে বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি বেডসে কাজ করি। তা বেডস মূলত 2023 সালের মে মাস থেকে গদখালির ফুল চাষিদের নিয়ে কাজ করতেছে। এখানে আমাদের নির্দিষ্ট কিছু সিলেক্টেড চাষি আছে, তাদের নিয়ে আমরা কাজ করছি। আমরা তাদের সর্বপ্রথম ফুল অর্গানিক ফ্লাওয়ার ফার্মিংয়ের উপর ট্রেনিং দিয়েছি। যেটা এখানে ফুল চাষ করে আসলে অনেকেই পেস্টিসাইড ইউজ করতে জানে না, রাসায়নিক সার কেমিক্যাল বেশি ইউজ করে। আমরা সেটাকে রিডিউস করে যাতে অর্গানিক ওয়েতে চাষটা করা যায় এবং পরিবেশ ভালো থাকে, তার জন্য আমরা অনেক কাজ করেছি। এবং এই চাষিদেরকে আমরা বিভিন্ন ধাপে ধাপে আমরা তাদেরকে আর্থিক সহযোগিতা করেছি। যেমন প্রথমে আমরা 17 জন কৃষককে ভার্মি কম্পোস্ট, যেটা কেঁচো সার বলে, ওইটা আমরা সহযোগিতা করেছি, যাতে তারা রাসায়নিক সারের পরিবর্তে রাসায়নিক সার রিডিউস করে ওই সারটা বেশি করে ইউজ করে পরিবেশটা ভারসাম্য বজায় রাখে। তারপরে আমরা 5 জন কৃষককে অল্টারনেটিভ ইনকাম করার জন্য নার্সারি করার জন্য আমরা সহযোগিতা করেছি। এরপরে 3 জন কৃষককে আমরা জারবারা সেট করার সহযোগিতা করেছি, যারা ছিল একদম তৃণমূল কৃষক, যাদের অনেক দিনের শখ ছিল, আশা ছিল যে একটা শেড করবে, কিন্তু আর্থিক সংকটের কারণে তারা করতে পারছিল না। তাদেরকে আমরা সহযোগিতা করে তারা এখন শেড করেছে এবং তাদের জীবন মান উন্নয়ন, তাদের জীবনটা পুরো পরিবর্তন হয়ে তারা কিন্তু একটা পর্যায়ে যে পৌঁছেছে সমাজে, যে তারাও কিছু করতে পারে, সেটা কিন্তু এখন মানে প্রভাবিত হয়ে যাচ্ছে। তারপরে আমরা কি করেছি, আরও 25 জন কৃষক ছিল আমাদের বাকি, তাদেরকে আমরা 10,000 টাকা করে ফুলের 10,000 টাকা আসলে কিছুই না, যতটুকু সহযোগিতা করা যায় ফুল চাষের জন্য 10,000 টাকা করে আমরা তাদেরকে সাপোর্ট করেছি। আপনি জানবেন এবং ভাই সাপোর্টটা কি এককালীন নাকি আবার ফেরতযোগ্য? না না, এটা ফেরতযোগ্য না, এটা সম্পূর্ণ গ্রান্টস, সম্পূর্ণ অনুদান, কোনো টাকা ফেরতযোগ্য না। তারা চাষ করবে, তারা তাদের যতটুকু সহযোগিতা করা যায় আমরা করেছি। আমরা কিছুদিন আগেও নেদারল্যান্ড থেকে একজন এক্সপার্ট নিয়ে আসছিলাম, যাদের দিয়ে আমরা ট্রেনিং করিয়েছি ফুল চাষিদেরকে। উনি একদম সরজমিনে খেতে যেয়ে উনি কৃষকদেরকে শিখাইছে যে কীভাবে ফসল কাটতে হয়, কিভাবে বীজ বপন করতে হয়, কিভাবে পেস্টিসাইড ইউজ করতে হয়, কিভাবে কেমিক্যাল সার ইউজ করতে হয়, উনি পুঙ্খানুপুঙ্খানুভাবে কৃষকদেরকে শিখাইছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যন্ত আপনারা দেখলেন যে চাষি ভাইদের কী ধরনের সমস্যা হয়েছিল এবং তারা কী ধরনের সমাধান পাচ্ছেন। পাশাপাশি আধুনিক ফুল চাষ পদ্ধতি এবং বাজারজাতকরণ নিয়ে আমরা এখানে কথা বলেছি বিভিন্ন দাতা সংস্থা কিভাবে এই ফুল চাষিদের পাশে রয়েছেন, সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। তাদের কথা মতে আমরা চেষ্টা করব এই সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এই ধরনের তথ্য তুলে ধরার, যে আরও কী ধরনের উদ্যোগ নিলে চাষি ভাইয়েরা সুবিধা পাবেন সেই বিষয়টি আমরা চেষ্টা করব। তবে আজকের মতো আমরা আলোচনা পর্ব এখানেই শেষ করছি। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে এবং জানাতে যোগাযোগ করবেন আমাদের এই ঠিকানায়। সবুজ কৃষি, GTV 25 সেগুন বাগিচা, ঢাকা 1000। ফোন
83910215, মোবাইল 019214000867, ইমেল sobujkrishi@gmail.com। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।